ক্ষত তৈরি করেছে। জনাব আবু আলম শহীদ খান, আপনি নিজেও পার্সোনালি ভিকটিম, সেই হিসাবেও আপনি বলবেন যে প্রথমে যদি ওটা একটু বলে নেন যে নতুন বন্দোবস্তের জায়গা কি দেখেন। মাহফুজ আলম তিনি কিন্তু একটা ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন, আপনি আসলে দেখেন কিনা? না, একটা সরকার যখন চলবে, সেটা যে ধরনের সরকারই হোক, সেটা স্বৈরাচারী সরকার হোক, ফ্যাসিস্ট সরকার হোক, গণতন্ত্রের মুখে ফ্যাসিবাদী সরকার হোক, সামরিক বাহিনীর সমর্থন পুষ্ট সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, কিংবা এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন যেটা চলছে, একটা সরকার যখন চলবে তখন তার সফলতা ব্যর্থতা থাকবে এবং সেটার একটা মূল্যায়ন তো হবেই। এখন সরকারের ভেতর থেকে যখন ওনারা মূল্যায়ন করেন, এটা একটা ভালো দিক। তো ওনারা ওনাদের নিজেদের কাজকর্মের মূল্যায়ন করতে পারছেন এবং তাকে তো আমার আস্থায় নিতে হবে, কারণ তাকে, তিনি মাস্টার মাইন্ড, তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি খুবই প্রভাবশালী একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন। পরবর্তী তাকে প্রমোশন দিয়ে উপদেষ্টা বানানো হয়েছে। তিনি যখন বলেন যে তিনি কাজ করতে পারেননি এবং বিগত 4 মাস, মানে তার হুম। পদত্যাগের আগে 4 মাসে তাকে কাজ করতে দেওয়া হয়নি, তখন এগুলো তো একটা প্রশ্নের উদ্রেক করবে স্বাভাবিকভাবেই। এবং সরকার কেমন চলছে এটা আমরা সবাই জানি, এবং সেসব নিয়ে আলোচনা করলে ওই যে আপনি বললেন যে কি কি জানি হওয়ার সম্ভাবনা আছে, হয়ে যায়, হচ্ছে তো। তো এই যে মব কালচার যেটা বললেন, যে মব, তো আমরা বিশ্ববিদ্যালয়ে যে মব দেখছি, আমরা ভেবেছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হয় না, আমাদের নেতৃত্ব গঠনের সমস্ত জিনিসটাই বন্ধ হয়ে গেছে। তো বিশ্ববিদ্যালয়গুলোতে একটা নির্বাচন হলে সেখান থেকে একটা নেতৃত্ব বেরিয়ে আসবে, যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম হবে বা উপযুক্ত হয়ে গড়ে উঠবে। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই সম্প্রতি একদম 2 দিন আগেই চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়, হুম। যা যা ঘটছে, হ্যাঁ, তো এই ঘটনা এবং ঘটনার সাথে তো তারাই যুক্ত যারা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি নির্বাচিত হয়েছেন, তাদের নেতৃবৃন্দ যুক্ত হয়ে পড়ছেন। তাহলে এটা কি, তাহলে কি এটা ডাবল ফেস এর ব্যাপারটা আসছে কিনা সামনে, জনগণ তো প্রশ্ন করবে। তো জনগণের কাছে মনে হয় যে এই সরকার এতই দুর্বল যে তারা মবটাই ঠিক করতে পারে না। তো আমরা গত যতদিন এই সরকার আছে, সেই 8ই আগস্ট থেকে আপনার দেখেন যে আমরা মব কালচারের মধ্য থেকে বেরিয়ে আসতে পারলাম না। তো এটা কি সরকারের কি ব্যর্থতা হবে কিনা, বা সরকার পারলেন না কেন? সরকার তো পরিষ্কারভাবে বলেনও না। এবং সরকার কোনো কোনো সময় মনে হয়, অনেকে মনে করেন এরকম, যে সরকার মবকে উৎসাহিত করেন, এবং এই সমস্ত কথাবার্তা তো আমরা শুনেছি। সেই কথাগুলো তো আলোচনায় আসতে হবে, এবং আমাদের একদম অনেক বড় শীর্ষ পর্যায় থেকেও অনেক সময় বলা হয় এগুলো তো মব না, এগুলো প্রেশার গ্রুপ। এবং আমরা সারা দেশে কি হয়েছে, কি কি ঘটনা ঘটেছে, কতজন মারা গিয়েছেন, অধিকারের তো একটা রিপোর্টই আছে। সবকিছু মিলিয়ে তো আপনাকে এই সরকারের বিষয়গুলো বিবেচনা করতে হবে। সুতরাং আমরা নতুন বন্দোবস্তের জন্যই তো এই লড়াই। নতুন হুম। বন্দোবস্ত মানে কি? নতুন বন্দোবস্ত মানে আমি যেটা বুঝি, বা অন্যকে অন্যরকম বুঝতে পারি, আমরা তো নতুন বন্দোবস্তের বিষয়টা 71 সালেই নির্ধারণ করে ফেলেছিলাম যে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র হবে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, এবং আমাদের কয়েকটা মৌলিক জিনিস থাকবে, যে জিনিসগুলো নিয়ে আমরা সামনে হুম। এগিয়ে যাব। তা আমরা সেই লাস্ট 55 ইয়ার্সে বা 54 বছরে আমরা দেখিনি সেগুলো কার্যকর হতে। আমাদেরকে সেই জিনিসগুলোকে কার্য করতে হবে। মানবাধিকারের হুম। কথা কি আজকে নতুন আসলো? গণতন্ত্রের কথা কি আজকে নতুন এসছে? বা আমরা যে কথা বলতে পারবো স্বাধীনতা, এটা কি নতুন এসেছে? কিছুই তো নতুন না। নতুন আমরা কিছু পাই নাই, যেটা পাওয়ার জন্য লক্ষ কোটি মানুষ জীবন দিয়েছে, 30 লক্ষ প্রাণের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, আমরা এবং অনেক লক্ষ কোটি মানুষের কষ্টের বিনিময়ে, সারা দেশের 7 কোটি বা 6 কোটি মানুষই কষ্টের মধ্যে ছিল। তো সেই কষ্টের বিনিময়ে আমরা যে দেশটা অর্জন করেছি, সেই দেশটা কিভাবে চলবে, এটা তো আমাদের সংবিধান, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমার জাতীয় পতাকা, আমার সবকিছু তো আছে। সেটাই তো আমার সামনের স্বপ্নগুলোকে তো বাস্তবায়ন করার বিষয়। তো আপনি যখন বলবেন নতুন বন্দোবস্ত, সেটা তো একই। আপনি গণতন্ত্র চাইছেন, আপনি একটা হুম। হুম। মধ্যপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র হবে, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ হবে। এটাই তো আমাদের হুম। প্রত্যাশা। তো এই প্রত্যাশা তো নতুন নয়। হ্যাঁ, প্রত্যাশা পূরণ হয়নি, এই জন্য প্রত্যাশার কথা উচ্চারিত হচ্ছে। তো সেই প্রত্যাশাকে সামনে রেখে আমরা বিগত এই সময়টুকুতে কি করলাম? এখন একটা নির্বাচন সামনে আসছে, এবং সেটাও একটা $1 মিলিয়ন কোশ্চেন বা কোটি টাকার কোশ্চেন। আমাকে সবাই আমি যখনই কারোর সাথে দেখা হয় জিজ্ঞেস করে, ভাই নির্বাচন কি হবে? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আমি এই প্রশ্নটা শুনলে আমি এখনো একটু কি অবাক জিজ্ঞাসা হই। করে, এখনো কি জিজ্ঞাসা করে এরকম এটা জিজ্ঞেস করে নির্বাচন কি এখনো, হবে? এখনো প্রতিদিনই জিজ্ঞাসা করে মানুষজন, নির্বাচন কি হবে, আসলে কি নির্বাচন হবে? যারা নির্বাচনের মাঠে আছেন তারাই জিজ্ঞাসা করেন মাঝে মধ্যে, তারাই তো এরকম কথাবার্তা বলেন। তো কি অবস্থায় চলছে দেশটা? যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা একদম সলিড
এবং এই ব্যাপারে তাদের অবস্থান খুবই কঠিন। তারপর তো মানুষজন জিজ্ঞাসা করে কেন, জি কেন জিজ্ঞেস করে, কি কারণে জিজ্ঞেস করে আমি জানি না, বাট জিজ্ঞেস জি করে। কারণ ওই যে বাক নির্বাচনের যে স্বাধীনতার আবহ প্রসঙ্গটাও সেটা তো একটু আমি দেখছি না। বাক স্বাধীনতার প্রসঙ্গটাও একটু রয়ে গেল যে আসলে সেটা কি কারণ মাঝখানে বাড়িতে এটাও বলে রাখি আসিফ নজরুল মাননীয় আইন উপদেষ্টা তিনি বলছেন সবার বাক স্বাধীনতা আছে, সরকারেরই বাক স্বাধীনতা নাই। আমি সেই প্রসঙ্গটা আপনার কাছে আসবো, যেহেতু আপনি একটু ভিকটিমও বটে, আপনার কাছে আসবো। কিন্তু ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছে ওই যে নির্বাচন কি হবে এই প্রশ্নটা অনেকদিন আমরাই আলোচনা করেছি আসলে সব প্ল্যাটফর্মে। তারপরে আচ্ছা নির্বাচন হবে বলে মনে হচ্ছে, নির্বাচন কি সুষ্ঠু হবে এখন এরকম একটা প্রশ্ন। কারণ ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলছেন ইতিহাস সেরা বা শতাব্দীর সেরা নির্বাচন হবে। এরকম কি আপনার কাছে আভাস মনে হয়? একটু ছোট্ট করে যদি না, শুনি। আমি আমি মানে মাঝখানে যেটা ছিল শহীদের মতো আমাকে অত জিজ্ঞেস করতো নির্বাচন কি হবে। আমি গত গত 1-2 সপ্তাহে প্রশ্নটা কম পাচ্ছি আমার স্টুডেন্টরা সবার কাছ থেকে, বরং যেটা একটু বেশি পাচ্ছি আপনার দ্বিতীয় প্রশ্নটা, সেটা হচ্ছে যে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। তো এটা একটা স্বস্তির জায়গা, যেহেতু উনি এক ধরনের ডাটা দিলেন, আমি স্টুডেন্টদের ডেটা আপনাকে দিলাম। স্বস্তির জায়গা আছে। এখন ওইটা কম বলছে যে নির্বাচন কি হবে। এই আমার ধারণা এখন আমিও বিশ্বাস করি যে নির্বাচন হবে। এটা নানান কারণ আছে, তার মধ্যে মূল কারণ তো অর্থনৈতিক সামাজিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা থেকে আমরা বেরোতে চাই, সেটা মূল কারণ। আর দ্বিতীয় হচ্ছে যে এই মুহূর্তে আমি মনে করি যে নির্বাচন কমিশন যেভাবে পরিকল্পনা করছে তার দিকে এগিয়ে যাচ্ছে, এবং প্রচারণা শুরু হয়ে গেলে নির্বাচন কেন্দ্রিক আশঙ্কাটা আমার ধারণা আরো কমে আসবে। আমরা আপনাকে একটু আগে বলছিলাম যে আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করি, এবং তাতে আমরা অনলাইনের যেসব পোস্ট হয়, ইউটিউবে যা যায়, এগুলো সবগুলো ট্র্যাক করা যায়, আমরা করতে পারি। সেখানে কিন্তু এই যে আলোচনাটা আপনি আনলেন, নির্বাচনের যে অনিশ্চয়তার যে আলোচনা, সেটা গ্রাফ আস্তে আস্তে কমছে আসলে, আমি যেটা দিয়ে আপনাকে বলছি। আর যেটা আশঙ্কার জায়গাটা আমরা দেখছি যে সেই ডিসকাশন, যেটা ফেসবুক বলি, টুইটার, ইউটিউব, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া, সেগুলোতে অথবা বেশি হচ্ছে, কিন্তু নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তার আলোচনাটা কম হচ্ছে আমার মানে ধারণা। এর আগে নির্বাচনের আগে যে হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো ঘটেছে ওসমান হাদির ঘটনার পর থেকে বিশেষ করে, বা তার আগেও দু একটা ঘটেছে, খুব একটা আলোচনায় আসে না। তারপরে কিন্তু বেশ মানে যুবদল নেতা আরো কয়েকজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মানে না, সেগুলো একটা কেমন। মানে এটা তো কোনো, যেটা আমি আপনাকে একটু আগে বলেছি যে কোনো হত্যাকাণ্ডই কাম্য নয়। আবার আপনি বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক ইতিহাস যদি দেখেন, এটা আবারও বলছি আমি, কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একটা প্রাণ, একজন আহত হওয়া, কিন্তু সে সংখ্যাটা কিন্তু কম শামিলা। আর যে ঘটনাগুলো ঘটছে প্রেক্ষিতে যে আপনি দেখেন, যেমন জামাত নেতার ঘটনাটা অনলাইনে একদম আসলো, পরে আমরা আরেকরকম দেখলাম। আমি সবার ওই পরিবারের প্রতি সমবেদনা রেখেই বলছি, এগুলো তদন্ত করতে হবে, নিশ্চয়ই অন্যান্য কারণ থাকবে, স্পেসিফিক কারণ থাকবে, কিন্তু আমাদেরও দায়িত্ব কিন্তু একটা আছে। আমরা মিডিয়াতে যারা কথা বলছি যে এইসব হত্যাকাণ্ড, এইসব ঘটনাকে যেন নির্বাচনের দোলাচলে এনে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে না দেয়, সেদিকে মিডিয়ারও একটা ভূমিকা রাখবে। গণতান্ত্রিক উত্তরণ দরকার, যে আলোচনাটা আমরা না হয় না দিলাম, কিন্তু যারা করছে তারা যদি সে উদ্দেশ্যে করে, তাহলে আরো যদি একটা জিনিস করে। দেখেন, আমি আপনাকে বলি, আমি সম্প্রতি রংপুর থেকে আসতাম আমাদের দেশের বাড়িতে। ঢাকায় বসে আপনারা যেমন নির্বাচন দেখছেন, এলাকায় কিন্তু আপনি তো আমেরিকাতে, আমি জানি না আলম ভাই গেছেন কিনা, বাট ওখানে কিন্তু আমি নির্বাচনের একদম মানে পুরো জমজমাট নির্বাচন দেখছি। আমি রংপুরে গেলাম, আমার দুটো আসনে জি, আমি ওই যে ওই প্রশ্নটা আবু আলম শহীদ খানের কাছে রয়ে যাচ্ছে, বাক স্বাধীনতার জায়গাটা, কারণ বলছিলাম যে এটা নিয়ে একটু কথা বলবো। কিন্তু আর একটা নির্বাচন নিয়ে যেহেতু হচ্ছে, এটা একটু জিজ্ঞাসা করে ফেলি যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, এক শতাব্দী সেরা নির্বাচন হবে সেরকমটা জানি, কিন্তু মানে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা তো শুরুতেই বলেছিলেন না, যখন এনসিপি গঠন হলো তার আগেই তিনি তাদেরকে পরামর্শ দিচ্ছেন, তরুণদের, ছাত্রদের, তিনি তাদের পৃষ্ঠপোষকতা করছেন, তিনি তাদের প্রাধান্য দিচ্ছেন, প্রধান 3টা দলের মধ্যে করে একদম জাতিসংঘ সফর পর্যন্ত নিয়ে যাচ্ছেন। সেই বিষয়গুলো যেমন ছিল, এখনো দেখলাম যে উচ্চশিক্ষা বিষয়ক একটা সম্মেলন, সেখানে তিনি বলছেন যে তরুণরা গঠন করেছে, আগামী নির্বাচনে তিনি নিশ্চিত যে তাদের অনেকেই জয়ী হবেন, এবং জয়ী হলে কি হবে সেটার বিষয়ে তিনি বলছেন। সেই তরুণদের, লিডারদেরকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানোর কথাও তিনি বলছেন। একদম ছোট্ট করে কি একটু ডক্টর মামুন আপনি বলবেন যে নিরপেক্ষ অবস্থান কি আপনি